দীর্ঘ ৬ ঘন্টা জার্নি শেষে চিত্রা পা রাখে তার কথাকথিত স্বামীর ভিটায়। অন্যদের বেলায় কী হয় জানা নেই, তবে ৬ তলা বিশিষ্ট ছিমছাম বাড়িটা দেখে হু হু করে ওঠে চিত্রার মন। বাপের ঘরে তো ঠাঁই মিলল না। এই নামমাত্র সম্পর্ক জোরে কয়দিন টিকতে পারবে এখানে? নবাব যদি বের করে দেয় তখন কি হবে? কোথায় যাবে চিত্রাম? তবে কি শেষ অবধি পাগল বেশে ঘুরতে হবে তাকে রাস্তায়? পশুগুলোর হাতে বিসর্জন দিতে হবে ইজ্জত? ভাবনাগুলো মাথায় আসতে চিত্রার শ্যামবর্ণের শীর্ণ দেহখানা ভেঙে আসতে চায়। ছোট্ট জীবনটায় বিশাল আঘাত পেয়ে বসেছে। এজন্যই বোধহয় ধৈর্য কুলাচ্ছে না তার। আশরাফ শিকদার বাড়ি থেকে বেরিয়ে দেখেন চিত্রা ঢলছে। তিনি জলদি এগিয়ে গিয়ে বাহু টেনে ধরেন তার। থরথরিয়ে কাঁপছে মেয়েটা। তিনি হতগম্ব সুরে বলেন, কি হলো আম্মা? আশরাফ শিকদারের হাতে জড়িয়ে ধরে চিত্রা কাপা কণ্ঠে শুধায়, যদি উনি বের করে দেয় বাসা থেকে? আশরাফ শিকদার কিঞ্চিত থমকান। পরক্ষণে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাড়িটা আমার আম্মার, ও কর্তৃত্ব খাটাতে পারবে না। যদি তেড়িবেড়ি করে তাহলে ভিন্ন ব্যবস্থা নেব আমি, চিন্তা করিস না। চিত্রা ভরসা করতে চায়, একটু আশ্বস্ত হতে চায়, কিন্তু মনের ভিতরে কেউ একজন চিল্লিয়ে বলে, অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। কাউকে বিশ্বাস করিস না চিত্রা। এই টিকে থাকা লড়াইটা তোর একার। মানুষ করুণা করবে, কিন্তু কর্ম তোর একাই করতে হবে। নিশ্চিন্ত হতে না পারলেও কিঞ্চিত শান্ত হয় চিত্রা। মনে ভয়, মস্তিষ্ক দ্বন্দ্ব, আর বুকে একরাশ অনিশ্চয়তা নিয়ে পা রাখে বাড়ির চৌকাঠে। ভিতরে ইন্টেরিয়রটা সুন্দর, কিন্তু কোনো কিছু আকর্ষিত করতে পারছে না তাকে। মেয়েটা রোবটের মতো আশরাফ সাহেবের পিছু হাসছে কেবল। লিফটের দিকে যাওয়ার পথে হুট করে একজন মুরব্বীর সাথে দেখা হয় তাদের। ভদ্রলোক সানন্দে এগিয়ে এসে জড়িয়ে ধরেন আশরাফ সাহেবকে। কুশলীদি বিনিময় করে টুকটাক কথা বলতে তার দৃষ্টি পড়ে চিত্রার দিকে। বড্ড কৌতূহলী হয়ে জানতে চায়, মেয়েটা কে ভাই সাহেব? আশরাফ সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। জোরপূর্বক হেসে বলেন, আমার ছোট ভাইয়ের মেয়ে চিত্রা। ভদ্রলোক আপাদমস্তক পরখ করেন চিত্রলেখাকে। মেয়েটার পরনে আছে সাধারণ ঘরনার একটি কামিজ। চোখ মুখে অবস্থা কাহিল, যেন বিশাল ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। আলুথালু চুলের অবস্থা উপরন্ত অস্বস্তিতে ইতিউতি চাইছে তখন থেকে। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না এই মেয়ে আশরাফ শিকদারের ভাইজি। সব কথা তো আর মুখে ফুটে বলা যায় না। তিনিও কোনো মতে টেনে টুনে বললেন, ও আচ্ছা, বেড়াতে এসেছে নিশ্চয়। বাকি কথা বলার পূর্বেই তাকে থামিয়ে দেয় আশরাফ শিকদার। বলে ওঠেন, এই বছর এসএসসি দিয়েছে চিত্রা, বাকি পড়ালেখা এখানে থেকে কন্টিনিউ করবে। যেখানে ওর নিজের চাচার বাড়ি আছে ঢাকায়, সেখানে অন্য কোথায় কেন থাকবে বলুন? ভদ্রলোক কেন যেন খুব বেশি একটা খুশি হতে পারল না আশরাফ শিকদারের কথায়। আমতা আমতা করে এই সেই বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলেন, কিন্তু চিত্রার কানে বাজতে থাকলো ওই কথাটা। সে শুধুমাত্র ভাতিজি হয়, আর কোনো সম্পর্ক নেই। জোর করে বিয়ে দিতে তো সমস্যা হয়নি, তাহলে সমাজের সামনে পরিচয় দিতে পারছে কেন? ভেতরকার কথাগুলো ভিতরে রয়ে গেল, মুখ ফুটে আর বলা হলো না কিছুই। এক মুঠো ভাত আর একটা নিরাপত্তা আশ্রয়ে আসায় জলাঞ্জলি দিল সমস্তটা। বড়সড় ঢোক গিলে চেষ্টা করলো কান্না আটকানোর। নিজেকে ধমকে বলল, লুভি হোস না চিত্রা। যেখানে প্রাপ্যটুকু মেলে না সেখানে পর্যাপ্ত কিছু কিভাবে আশা করিস তুই? বেহায়া অস্ত্ররা বাদ ভাঙল না। অপমানের তীরটা বড্ড তীক্ষ্ণ ছিল বোধহয়। আশরাফ শিকদারের আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চিত্রাকে নিয়ে উঠে আসেন ৩য় তলায়। এই বাসার প্রত্যেকটা ফ্লোরে 2টি করে ইউনিট আছে। অন্যগুলোতে ভাড়াটিয়া থাকলেও এই ফ্লোরে সম্পূর্ণ ওনাদের। বাঁ পাশে ফ্ল্যাটে নিজের স্ত্রী এবং ছোট কন্যা নিয়ে থাকেন আশরাফ সাহেব, আর অন্যটা থাকেন নওয়াব আর তার ছেলে নাফিম। এই দূরত্বটা অবশ্য নওয়াফের বিয়ের পরই তৈরি হয়েছিল। নিত্যদিন ঝামেলা লেগে থাকতো বাসায়। ওনার সহধর্মিণী নাফিজা নাজমিন কিছুটা রাগী ধাঁচের মানুষ। তার কথা মতোই কিছু না চলো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলতো রীতিমতো। একমাত্র ছেলের জন্য কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আনতে চেয়েছিলেন তিনি, কিন্তু সবার কথা অমান্য করে আশরাফ সাহেব ভাতিজিকেও পুত্রবধূ করে নিয়ে আসলেন। ব্যাস,
বেঁধে যায় ঝামেলা। মুখে কিছু না বললেও কাজকর্মে অসন্তুষ্ট প্রকাশ করতে থাকেন নফিজা বেগম। নওয়াফের বড় বোন চিত্রিকা ভীষণ চালাক চতুর ছিল। কোনো কিছু নিয়ে শাশুড়ির সাথে ঝামেলা জড়ানো না, জায়গা মতো নালিশ জানাতো কেবল। নওয়াফ বুদ্ধিমান পুরুষ বিধায় পরিস্থিতি বিবেচনা করে নিজেই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। নাফিজা বেগম ছেলের ওপর কথা বলতে পারেনি, আক্রোশ চেপে রেখে মেনে নিয়েছিলেন সেই সিদ্ধান্ত। সেই যে ছেলেটা আলাদা হলো আর ফিরল না ঘরে। অতীত ভেবে দীর্ঘশ্বাস ফেললেন আশরাফ শিকদার। আবার যে কোনো ঝড় আসবে কে জানে। বুক ভরে শ্বাস টেনে কলিং বেল চাপলেন তিনি। সময় গড়ালো কয়েক মিনিট। এরপর খট করে খুলে গেল বাড়ির দরজা। নাফিজা বেগম অসময় স্বামীকে ফিরতে দেখে প্রশ্নবোধক কণ্ঠে বললেন, খানিকক্ষণ আগেই ছেলে আসলো, এখন আবার তুমি? কথা বলার ফাঁকে ওনার চোখ আটকায় চিত্রার দিকে। বহু বছর পর দেখা, চিনতে পারেন না তাকে, কিন্তু স্বামীর পাশে অসমবয়সী এক মেয়েকে দেখে ভুরু কুঁচকে যায় ওনার। তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, আবার কাকে নিয়ে এসেছো তুমি? কে এই মেয়ে? আশরাফ শিকদার ঠান্ডা মাথায় সামলাতে চাইলেন পরিস্থিতি। বউকে ঠেলে সরিয়ে ঠান্ডা মাথায় বলেন, সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ভিতরে আসতে দাও আগে। কত দূর থেকে এসেছি? নাফিজা বেগম সরলেন না, উল্টো গলায় স্বর বাড়িয়ে বলেন, উত্তর দাও সমুদ্রের বাবা, মেয়েটাকে? আশরাফ শিকদার হাল ছেড়ে ধীর গলায় বললেন, আমাদের নওয়াফের বউ। 3 শব্দের উত্তর। অথচ নাফিজা বেগমের মনে হলো কেউ ওনাকে 300 ফুট উঁচু থেকে ধরনী আছড়ে ফেলেছেন। মিনিট কয়েক অপলক চোখে চেয়ে থেকে হুঙ্কার দিয়ে উঠলেন তিনি। এক থাবার স্বামীর বুকের পাঞ্জাবি খামছে ধরে রাগান্বিত গলায় বললেন, কি ছেলে খেলা শুরু করেছে তুমি? আবার কোন হংসবতীকে আনলা আমার ছেলের জীবনে? ওর সুখ সহ্য হয় না তোমার? আশরাফ শিকদার বউকে সামলানোর চেষ্টা করেন, কিন্তু পারেন আর কই। নাফিজা বেগম সমান তালে চিৎকার করতে থাকেন। চিত্রা আতঙ্কিত দৃষ্টিতে দেখে পুরো দৃশ্যটুকু। মিনিট খানেক বেরোতে খট করে খুলে যায় ডান দিকের ফ্ল্যাটের দরজা। ঘর ছেড়ে বেরিয়ে আসে অর্ধনগ্ন নওয়াফ, যার পরনে রয়েছে কেবল একটা লুঙ্গি। ওকে বেরোতে দেখে থেমে যায় নাফিজা বেগম। নওয়াফ কারো তোয়াক্কার করে না, সোজা এসে শক্ত করে চেপে ধরে চিত্রের হাত। তাকে টানতে টানতে আশরাফ সাহেবের ফ্ল্যাটে নিয়ে যেতে যেতে চাপা স্বরে গর্জে উঠে বলে, ভিতরে এসো মামুনি। নাফিজা বেগমের কলিজা হাতে চলে আসে একদম। আশরাফ সাহেবও থমকে যান ছেলের কাছে। আর চিত্রা, সে তো ভ্রমের মধ্যে চলে যান। যে ব্যক্তি ঠিকঠাক মতো কথা বলেনি কোনো দিন, সে কিনা সোজা হাত চেপে ধরছে তার। এত কি হজম হওয়ার মতো বিষয়? চিত্রা ভ্রম কাটে শীঘ্রই। সকলে ড্রয়িং রুম উপস্থিত হতে নওয়াব জলদগম্ভীর স্বরে বলে, আমার বিয়ে করা স্ত্রী চিত্রা। যেভাবেই হোক সে জড়িয়ে গেছে আমার জীবনের সাথে, অস্বীকার করার উপায় নেই। আমি তার অভিভাবক আর সে আমার পরিচয় বহনকারী শিষ্য। কতটুকু বলে দম ফেলে নওয়াফ। বাকিরা থম মেরে চেয়ে আছে তার দিকে। চিত্রা নীরবে হয়ে যায় সমস্ত তাচ্ছিল্য। কি অদ্ভুত, এই সমাজের মানুষের চাইতো নামধামের কদর বেশি। পরিচয় বিহীন মানুষ বুঝি মূল্যহীন। যার আপন কেউ নেই তার দাম নেই এই সমাজে। তারা কি অবাঞ্ছিত নাকি অপ্রয়োজনীয়? চিত্রার পাংশুটে চেহারার পানে চেয়ে ভীষণ শক্ত গলায় বলেন নওয়াব, চিত্রলেখার সাথে সংসার করতে ইচ্ছুক নই আমি। খুব দ্রুত এই সম্পর্কে ইতি টানতে চাই। সে যতদিন আমার পরিচয় বহন করবে ততদিন তার সমস্ত দায়িত্ব পালন করব। এরপর সে তার রাস্তা আর আমি আমার। কথাটা বজ্রঘাতের ন্যায় আঘাত হানে চিত্রার বুকে। মেয়েটা চমকে ওঠায়, তাকায় নওয়াফের চোখের পানে। ভুলটা বোধ হয় সেখানেই হয়। অসম্ভব সুন্দর চোখ দুটোতে লেপ্টে থাকা বিতৃষ্ণা দেখে মনটা বিষিয়ে যায় তার। ভিতরটা দুমড়ে মুচড়ে যায় একদম। সৃষ্টিকর্তা কেন এত যন্ত্রণা লিখলো তার কপালে? সইতে পারছে না তো আর। ভেবেছিল আশ্রয়ের বিনিময়ে অপমান সয়ে নেওয়া কঠিন কিছু নয়, অথচ এখন মনে হচ্ছে অনাদার সইবার চেয়ে আত্মহত্যা করা শ্রেয়। কোমল চিত্রা কি ভয়ঙ্কর বাস্তবতা উপলব্ধি করেছে তা কেবল সেই জানে।
মেয়েটা ছলছল আঁখি জোড়া বিন্দুমাত্র প্রবাহিত করতে পারল না সেই কঠিন পুরুষকে। সে বলে চলল, ডিভোর্স পেপার রেডি হতে মাস 6 সময় লাগবে। ততদিন তোমাদের দায়িত্ব থাকবেও, যা প্রয়োজন তা আমি দেব। আশা করি কোনো সমস্যা হবে না এতে।